হাম হে মোদি কেয়ার। গুড মোদি কেয়ার মর্নিং, প্রত্যেককে আমি ওয়েলকাম করে নিচ্ছি আজকের এই জুম সেশনে। আমি দেবদ্যুতি সরকার, চঞ্চল সরকার ইউনিটের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত। আজকে আমাদের যেটা আলোচনার বিষয়বস্তু সেটা হচ্ছে ডিজিটাল নেটওয়ার্কিং। আমরা আজকের ডেটে যারা মিটিংটা অ্যাটেন্ড করছি প্রত্যেকেই আমরা ডিজিটাল কথাটার সাথে পরিচিত। ডিজিটাল মানে কি সেটা আমরা জানি, কিন্তু কতটা আমরা কাজে লাগাতে পারছি সেটা কিন্তু আজকে আমাদের একবার ভেবে দেখার দরকার আছে। তো সেই নিয়ে আমরা আলোচনা করব। তো এখানে উপস্থিত সমস্ত লিডারদের আমার সশ্রদ্ধ প্রণাম এবং ছোটদেরকে ভালোবাসা, এবং তার সাথে সাথে আমার বাবা মিস্টার চঞ্চল সরকারকে আমার শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে আজকে সেশন শুরু করব। এবং প্রত্যেককে রিকোয়েস্ট করব, আজকে সেশনটা খুবই শর্ট হতে চলেছে, খুবই অল্প সময়ের মধ্যে আমরা পুরো ব্যাপারটা আলোচনা করব। এবং লাস্ট অব্দি থাকার জন্য আমি রিকোয়েস্ট করব, কারণ মাঝখানে যদি চলে যাচ্ছেন আপনারা তাহলে সেক্ষেত্রে পুরো ব্যাপারটা নিয়ে যেতে পারবেন না। এবং ডিজিটাল মার্কেটিং ব্যাপারটা কিন্তু শুনতে অনেকটা ইজি হলেও কার্যক্ষেত্রে সেটা করা একটু হলেও টাফ। যারা ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে সেভাবে পরিচিত নয় তাদের জন্য আমি বলছি স্পেশালি। তো যদি আপনারা সিস্টেম মেনে করেন কাজটা, তাহলে যে কোনো কেউ, যে কোনো এজ গ্রুপের মানুষ কিন্তু এই ডিজিটাল প্ল্যাটফর্মে তাদের প্রেজেন্সটা তৈরি করতে পারে এবং খুব ভালোভাবে নিজের একটা ইমেজ তৈরি করতে পারে, তার সাথে সাথে নিজের বিজনেসেরও একটা কিন্তু ইমেজ তৈরি করতে পারে। তো আমি আর দেরি না করে আমি স্ক্রিন শেয়ারে চলে যাচ্ছি এবং দেখে নেব যে আমরা কিভাবে ডিজিটাল মার্কেটিংটাকে কাজে লাগাতে পারি আমাদের নেটওয়ার্কিংটাকে বুস্ট আপ করার জন্য, নিজের পার্সোনাল একটা ব্র্যান্ডিং তৈরি করার জন্য, নিজের ইমেজ ক্রিয়েট করার জন্য। তো আমি সরাসরি স্ক্রিন শেয়ারে চলে যাচ্ছি। তো আপনারা প্রত্যেকেই জানেন যে আমাদের মহাসংকল্প বলে একটা ট্রেনিং প্রোগ্রাম হয়েছিল, যেখানে আমাদের সিনিয়র লিডারশিপরা অ্যাটেন্ড করেছিলেন। তো সেইখানে এই স্লাইডটা নিয়ে আলোচনা হয়েছিল, যেখানে ডিজিটাল মার্কেটিং একটা টপিক ছিল। তো আজকে ডিজিটাল নেটওয়ার্কিং এর উপর আমি কথা বলবো। তো প্রথমে আমরা দেখে নিই যে ডিজিটাল মার্কেটিং ব্যাপারটা কি এবং কারা ইউজ করে। ডিজিটাল মার্কেটিং ব্যাপারটা কি সেটা বলার আগে দেখে নিই যে আ গুড মেজরিটি অফ স্মার্টফোন ইউজার্স আর আনফরচুনেটলি নট স্মার্ট। আমি যেটা প্রথমেই বললাম যে ডিজিটাল মার্কেটিং বা ডিজিটাল কথাটার সাথে অনেকেই পরিচিত, কিন্তু তারা স্মার্টফোন ইউজ করে, কিন্তু তারা অ্যাকচুয়ালি কিন্তু ততটা স্মার্ট নয়। যদি আপনার স্মার্টফোন আপনার জন্য কোনো বিজনেস বাড়ানোর কাজে না লাগছে, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, আপনার যে কাছে একটা এত সুন্দর টুল আছে সেটাকে আপনি ইউটিলাইজ করতে পারছেন। সুইচিং টু অনলাইন ইজ নট অনলি দ্য ফিউচার। আমরা এখনো ভাবছি যে অনলাইন মাধ্যমে আমরা ফিউচারে সুইচ করব, সেখানে আমি অনলাইনে ব্যবসা করব, কিন্তু সেটা অলরেডি কিন্তু প্রেজেন্ট। মানে আমরা জানি যে আমাদের একটা বড় পপুলেশনের কাছে স্মার্টফোন আছে, অনেকের কাছে দুটো তিনটে স্মার্টফোনও থাকে। তো তারা যদি সেই স্মার্টফোনটাকে ইউজ করছে এবং সেটা যদি তাদের কোনো রকম আর্নিং এর ক্ষেত্রে কাজে লাগছে না, বা বিজনেস ডেভেলপমেন্টে কাজে লাগছে না, বা অ্যাজ আ ইনফ্লুয়েন্স বিল্ডার হিসেবে কাজে লাগছে না, তাহলে সেক্ষেত্রে আমরা স্মার্টফোনটার প্রপার ইউটিলাইজেশন করতে পারছি না। এখানে বলা হচ্ছে ফ্লারিশ অর পেরিশ। তার মানে আপনি যদি নিজের ব্র্যান্ড ইমেজ না তৈরি করতে পারেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু অন্য কেউ সেটা করে নেবে। কারণ আমরা জানি যে আমাদের বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে প্রচুর মিউচুয়াল ফ্রেন্ডস আছে। আমি যদি কোনো একটা প্রোফাইল খুলি, খুলে দেখি যে আমার সাথে তার 20টা 30টা 100টা মিউচুয়াল ফ্রেন্ড আছে, এবং সবাই সবাইকে কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওয়াচ করছে। এবার যদি আপনি কিছু স্পেশালিটি তৈরি করতে না পারছেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার টার্গেট অডিয়েন্সটা কিন্তু অন্য কেউ নিয়ে যাবে। আমি আশা করি বোঝাতে পারছি। এবং যদি আপনি নিজেকে ফ্লারিশ করতে না পারছেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু সময়ের সাথে সাথে আপনি ব্যাকডেটেড হয়ে গিয়ে পেরিশ হয়ে যাবেন। তার মানে আপনার আর সেই জায়গাটা তৈরি করতে পারছেন না, অন্য কেউ সেই জায়গাটা নিয়ে নিচ্ছে। হাই টাইম উই আপগ্রেড আওয়ার টিম মেম্বার অর ফ্যামিলি মেম্বার ইন দ্য অনলাইন ওয়ার্ল্ড। কারণ অনলাইন মার্কেটটাতে কিন্তু আমরা একসাথে অনেক বেশি সংখ্যক মানুষকে অ্যাপ্রোচ করতে পারছি, পৌঁছে যেতে পারছি, আমার কথা শেয়ার করতে পারছি। তো সেই কারণে কিন্তু আমাদের এখন নিজেকে আপগ্রেড করে যেতে হবে। আমি বলছি না আপনাকে
এই আজকের মিটিংটা শোনার পরেই পুরো একদম টেক স্যাভি হয়ে যেতে হবে, যে কোনো টেকনিক্যাল ব্যাপারে এক্সপার্ট হয়ে যেতে হবে না। যতটুকু দরকার ততটুকু আমাদের কিন্তু প্রত্যেককে শিখতে হবে, এবং যদি না শিখি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা অবসোলেট হয়ে যাব। যেমন ভাবে আমরা দেখেছি যে নোকিয়া ফোন এখন অবসোলেট হয়ে গেছে, বা আমাদের ছোটবেলায় যে ক্যামেরা ইউজ হতো সেই ক্যামেরা হচ্ছে অবসোলেট হয়ে গেছে। এখন ডিজিটাল ক্যামেরাও হচ্ছে সেরকম কিন্তু আমজনতার মধ্যে ইউজ নেই, অতটা বেশি নেই, কারণ ফোনের মধ্যেই এত ভালো কোয়ালিটির ক্যামেরার ফেসিলিটিও আমরা পেয়ে যাচ্ছি। তো আপনাকে সামথিং ডিফারেন্ট করতে হবে, যেটা দেখে অন্যরা আপনার প্রতি ইন্টারেস্ট ফিল করবে, আপনার একটা ব্র্যান্ড ইমেজ তৈরি হবে এবং আপনাকে লোক ফলো করতে চাইবে, রাইট? তো এবার দেখে নি, ইয়েস, লেট আস ইকুইপ আওয়ার টিম অন দ্য ট্রিক্স অ্যান্ড ট্রেন্ডস। কিভাবে আমরা ইকুইপ করব সেটা আমরা একটু দেখে নিই, এবং আমাদের জানাতে হবে যে আমাদের এই ডিজিটাল প্ল্যাটফর্মের কালচার কি, কি করতে হবে কি করতে হবে না, এই ব্যাপারগুলোও কিন্তু আমাদের ভালোভাবে জানতে হবে। আমি অনেক সময় দেখি অনেকের প্রোফাইল খুললে বিভিন্ন জিনিস হচ্ছে র্যান্ডম শেয়ার করে গেছে, বিভিন্ন হাসির জোকস এই সেই নানা রকম দেখে গেছে। দেখলেই প্রোফাইলটা এত মেসি লাগে যে মনে হয় যে তার প্রোফাইলটা দেখবো না। এরকম প্রচুর ফেসবুকে কিন্তু প্রোফাইল আছে যারা হচ্ছে র্যান্ডম জিনিসপত্র শেয়ার করে যায়। আমরা যদি চাই অ্যাজ আ ব্র্যান্ড নিজেকে প্রতিষ্ঠা করার, তাহলে সেক্ষেত্রে কিন্তু এরকম র্যান্ডম জিনিসপত্র হচ্ছে শেয়ার করা যাবে না। আপনাকে হচ্ছে আপনার ফিল্ড রিলেটেড, আপনি যেখানে আপনার হচ্ছে প্রেজেন্স তৈরি করতে চাইছেন মার্কেটে, সেই রিলেটেড আপনাকে কিন্তু পোস্টিং করতে হবে। তার বাইরে কিন্তু খুব বেশি এদিক ওদিকের ভিডিও, এদিক ওদিকের হচ্ছে জোকস, বা কোন রকম সেলিব্রিটি নিউজ, বা কোনো পলিটিশিয়ানের নিউজ, বা কোনো রাজনীতির কোনো পোস্ট, এই ধরনের কন্ট্রোভার্সিয়াল জিনিসপত্র কিন্তু শেয়ার করা যাবে না। এবং সেটা যদি করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু যেইভাবে আপনি নিজেকে ব্র্যান্ড হিসাবে প্রতিষ্ঠা করতে চাইছেন সেই অবজেক্টিভটা কিন্তু আপনার ফুলফিল হবে না। লেট আস টক অ্যাবাউট দ্য রেজাল্ট অ্যান্ড আউটকাম। যদি আপনি অনলাইন প্ল্যাটফর্মে নিজের একটা প্রেজেন্স তৈরি করেন তাহলে কি আপনার সুবিধা হবে? অবভিয়াসলি আপনি একসাথে বহু মানুষের কাছে পৌঁছে যেতে পারবেন, এবং একটা এক্সপোনেনশিয়াল হচ্ছে গ্রোথ আপনি এক্সপেক্ট করতে পারেন। কিন্তু সেটা করার জন্য কিন্তু অবশ্যই একটা প্ল্যানিং, প্রপার প্ল্যানিং এবং এক্সিকিউশনের হচ্ছে প্রয়োজন আছে। আপনি একদিন ভাবলেন আর হচ্ছে কন্টেন্ট ডেভেলপ করে ফেললেন, সেটা তো হবে না। আপনাকে ধীরে ধীরে হচ্ছে এই জিনিসটার সাথে ইউজ টু হতে শিখতে হবে। আপনাকে যদি প্রথমেই বলি আপনি শর্ট ভিডিওস বানান, ছোট ছোট ক্লিপস বানান, হয়তো আপনি বানাতে পারবেন না, কিন্তু কোনো ইভেন্টে গেছেন সেগুলোর ইমেজ, সেগুলোর ফটো, বা আপনি যেই কাজের সাথে যুক্ত আছেন সেই জিনিসগুলোর আপনি অ্যাটলিস্ট স্টিল পিকচার গুলো আপনার প্রোফাইলে হচ্ছে শেয়ার করতে থাকুন। যেটাতে আপনি কমফোর্টেবল সেখান দিয়ে শুরু করুন। কারণ আজকের ডেটে আমি যদি ভাবি, আমি যখন এক্সপার্ট হয়ে যাব ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করার জন্য, তখন গিয়ে আমি করব, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই দিনটা কোনোদিনই আসবে না। আপনি যদি ধীরে ধীরে আস্তে আস্তে কন্টেন্ট বানানো শুরু করেন, আপনার কিন্তু আইডিয়া আসবে কিভাবে করলে বেটার হয়। অবভিয়াসলি অন্য মানুষরা দেখেও ফিডব্যাক দেবে, সেখান থেকেও কিন্তু আপনার একটা আইডিয়া জেনারেট হবে। আজকের ডেটে আমি দেখি ইউটিউব খুললে বিভিন্ন মানুষ তাদের লাইফস্টাইলটাকে হচ্ছে আমাদের কাছে শোকেস করে, বিভিন্ন রকম তারা কি করছে প্রত্যেক দিন, তার লাইফে কি চলছে। তো যদি আপনি চাইছেন যে আপনার বিজনেসটাকে হচ্ছে সেইভাবে মানুষের সামনে তুলে ধরতে, তাহলে সেক্ষেত্রে আপনি বিভিন্ন প্রোডাক্টের হচ্ছে ছোট ছোট শর্ট ভিডিও বানাতে পারেন। যেমন সে ফর এক্সাম্পল আমি ধরে নিলাম ইন্টেলেক্ট, টেস্টিমনি শেয়ার করতে পারেন যে আপনার টিমে কে খেয়েছে ইন্টেলেক্ট এবং তার একটা দারুণ রেজাল্ট এসছে। এইরকম ছোট ছোট কন্টেন্ট আপনাকে কিন্তু ডেভেলপ করতে হবে, তাহলে গিয়েই কিন্তু আপনি অনেক মানুষের কাছে পৌঁছাতে পারবেন। এবং আজকের ডেটে আমরা যদি নিজের পয়েন্ট অফ ভিউ না রাখি, তাহলে সেক্ষেত্রে কিন্তু অন্যরা আমার হয়ে কিন্তু পয়েন্ট অফ ভিউ রেখে দেবে। কিছু না বলার মানে হচ্ছে যা হচ্ছে সে পৃথিবীতে চারদিকে সেটার সাথে এগ্রি কর। তো আমরা জানি যে আমাদের নিজস্ব একটা পয়েন্ট অফ ভিউ আছে, সেটা মানুষের সামনে কিন্তু আমাদের উপস্থাপনা করতে হবে। ইন্টারেস্টিং ফ্যাক্টস, আমরা কিছু ফ্যাক্টস এন্ড ফিগার্স দেখে নিই যে কেন মনে করা হচ্ছে যে এই ডিজিটাল প্ল্যাটফর্মটা হচ্ছে
আপনাদের জন্য একটা সুইটেবল প্ল্যাটফর্ম। অনলাইন ইজ নাও দ্য ফাস্টেস্ট গ্রোয়িং বিজনেস মডেল। আমরা প্রত্যেকেই জানি যে অনলাইন বিজনেস মডেল এখন হচ্ছে ফাস্টেস্ট গ্রোয়িং বিজনেস মডেল। তো এখন যত মানুষ হচ্ছে অনলাইনে আছে তাদের মধ্যে 80% মানুষ কিন্তু সেখান থেকে বিভিন্ন রকম গুডস অ্যান্ড সার্ভিসেস পারচেস করে। শুধু যে অনলাইনে আছে তা নয়, অনলাইনে দেখছে তা নয়, যতজন হচ্ছে অনলাইনে প্রেজেন্ট আছে তাদের 80% মানুষ কিন্তু বিভিন্ন রকম গুডস বা সার্ভিস হচ্ছে অনলাইন মাধ্যমে হচ্ছে কনজিউমও করে থাকে। থার্ড পয়েন্ট, মোস্ট অফ দ্য পিপল কাউন্ট সোশ্যাল মিডিয়া বিফোর ডিসাইডিং এনি পারচেস। কিভাবে আমি এটা বলছি একটু সেটা এক্সপ্লেন করে দিই। সে ফর এক্সাম্পল, আপনি কোনো মোবাইল কিনতে চান, ঠিক আছে? এবার আপনার বন্ধু বান্ধব হচ্ছে বিভিন্ন রকম যারা এক্সপার্ট তারা সাজেস্ট করলো যে এই মোবাইল আছে, এই মোবাইলের এই ফিচার্স আছে। আপনি সেগুলো পারচেস করার আগে অবশ্যই ফ্লিপকার্ট বা অ্যামাজনে গিয়ে তার রিভিউ কি, তার ফিচার্স কি, ক্রিটিক্সরা কি বলেছে, সেখানে কি এক্সট্রা ফিচার্স পাওয়া যাচ্ছে, সেই জিনিসগুলো আমরা কিন্তু প্রত্যেকেই দেখি এবং সেখান থেকে একটা আইডিয়া নিয়ে তারপরে আমরা কিন্তু পারচেস করি। যদি আমরা অনলাইনে পারচেস নাও করি, অফলাইন থেকে পারচেস করলেও কিন্তু সবার আগে কিন্তু আমরা অনলাইনে সেই জিনিসটার সম্বন্ধে লোকে কি বলছে সেই জিনিসটা কিন্তু দেখে নিই। তো এইটা কিন্তু ভীষণই একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তার মানে আজ থেকে আরো কিছু বছর পরে, মানে বাই 2030, it's estimated 90% of all purchases and activities will be on online. তার মানে কি আমাদের জন্য কিন্তু এটা ভীষণই অ্যালার্মিং। তাই আজকের ডেটে আমরা যারা ট্র্যাডিশনাল বিজনেসের সাথে যুক্ত আছি, যারা বিভিন্ন রকম শপ চালাচ্ছি, তাদের কিন্তু এখন হাই টাইম আমাদের অনলাইনে হচ্ছে শিফট করে যাওয়া। দেখবেন আজকের ডেটে বিভিন্ন সোনার দোকান, বিভিন্ন গার্মেন্টের দোকান, বিভিন্ন রকম হচ্ছে কসমেটিক্স এর দোকান, যাদের অফলাইনে হচ্ছে দোকান আছে, তারাও কিন্তু ওয়েবসাইট বানানোর দিকে ঝুঁকছে, বিভিন্ন রকম হচ্ছে ফেসবুক লাইভ করছে, বিভিন্ন রকম যারা ইনফ্লুয়েন্সার আছে, যাদের ভালো ফলোয়ার আছে, তাদের সাথে হচ্ছে কোলাবোরেশন করে বিভিন্ন রকম অ্যাড বা হচ্ছে কন্টেন্ট রেডি করছে, যাতে অনেক বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছাতে পারে। তো আমরা যারা ভাবছি যে আজকের ডেটে আমরা পাশের দোকান থেকে কিনছি যে জিনিস, এই পাশের দোকানটা কিন্তু আজ থেকে কিছু বছর পরে থাকবে কিনা, এই বিজনেস মডেলটা আদৌ থাকবে কিনা, না সবাই আর কি অনলাইনেই কনভার্ট করে যাবে, মানে অলমোস্ট 90% লোক। তো সেই জিনিসটা কিন্তু আমাদের এখন অবশ্যই ভেবে দেখার সময় এসে গেছে। এর সাথে সাথে কোভিড প্যান্ডামিক কিন্তু এই সিচুয়েশনটাকে অনেক বেশি ফাস্টার করে দিয়েছে। কারণ কোভিডের সময় আমরা যখন বাড়িতে ছিলাম, বিভিন্ন মানুষ হচ্ছে বিভিন্ন রকম ব্লগ তৈরি করছিল, কেউ খাবার ব্লগ করছে, কেউ তার লাইফস্টাইলের ব্লগ করছে, কেউ নিজের ফ্যামিলির সাথে কিভাবে টাইম স্পেন্ড করছে সেটা তার হচ্ছে সোশ্যাল মিডিয়ার লোকজনের সাথে শেয়ার করে নিচ্ছে, কেউ তার বিজনেসের ব্লগ করছে। তো তখন থেকেই কিন্তু এই ট্রেন্ডটা আস্তে আস্তে পিক আপ করেছে, রাইট? এবং এর পরবর্তীকালেও কিন্তু কোভিড এখন নেই, কিন্তু এর পরবর্তীকালেও কিন্তু মানুষ এখন সেই ট্রেন্ডটাকেই হচ্ছে ধরে চলছে, সুইচিং টু অনলাইন বেসড অ্যাক্টিভিটিস। মানে আমি বলছি না যে সবসময় জিনিস বিক্রি করার জন্যই মানুষ করে, তার ব্র্যান্ড ইমেজ তৈরি করার জন্যও কিন্তু করে থাকে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি। অল কাইন্ড অফ অ্যানালিটিক্স অ্যান্ড ইনসাইটস পসিবল ইন অনলাইন। এইটা আপনারা কিন্তু প্রত্যেকেই বুঝতে পারবেন এবং রিলেট করতে পারবেন। কিভাবে? ধরুন আপনি গুগলে একটা কিছু সার্চ করছেন, দেখছেন আপনি কিছুদিন আগে একটা চশমার জন্য সার্চ করেছিলেন, তলায় কিন্তু তার সাজেশন দেখাতে থাকবে বিভিন্ন রকম চশমা। ধরুন আপনি ফেসবুক খুলেছেন, তার ধারে কিন্তু আপনি ধরুন মোবাইল সার্চ করেছেন কেনার জন্য প্ল্যান করছেন, তো সেই সাজেশন গুলো কিন্তু দেখাতে থাকবে। তার মানে আমাদের সার্চিং প্যাটার্ন, আমাদের হচ্ছে প্রেফারেন্স কি, আমাদের বিহেভিয়ার কি, আমরা কোন ধরনের জিনিস কিনতে পছন্দ করি বা কি আমি দেখি, বা হচ্ছে আমরা আমরা কিসে ইন্টারেস্টেড, কোন টপিকের উপর, বা হচ্ছে আমাদের এজ গ্রুপ কি, এই সমস্ত তথ্য হচ্ছে বিভিন্ন রকম হচ্ছে যে কোম্পানিগুলো গুগল অ্যানালিটিক্স বা হচ্ছে ফেসবুক অ্যানালিটিক্স এগুলোর থেকে হচ্ছে কালেক্ট করে।
এবং সেই অনুযায়ী আমাদের ইন্টারেস্ট অনুযায়ী কিন্তু আমাদের বিভিন্ন অপশন দেখায়। দেখবেন অনেক সময় ফেসবুক খুললে এই জিনিসটা দেখায় যে এই ধরনের পোস্ট দেখার জন্য আপনি ইন্টারেস্টেড কিনা। আপনি যদি ইয়েস করেন তাহলে আরো ওই ধরনের বেশি পোস্ট কিন্তু দেখাতে থাকবে। তো আপনি এই ব্যাপারগুলো যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমাদের অনলাইনে এই কিভাবে এগুলো করতে হয় সেই ইনফরমেশন গুলো কিন্তু ইজিলি অ্যাভেলেবেল আছে। অতটা বেশি কমপ্লিকেশনে যাচ্ছি না, বেসিক দিয়েই যদি আমরা স্টার্ট করি তাহলে প্রথমে দেখে নিই যে কোন কোন প্ল্যাটফর্ম হচ্ছে বেসিক একদম প্ল্যাটফর্ম। সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে পপুলার হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব এবং যারা সেলিব্রিটি বা এই ধরনের একটা ভালো আর কি ইনফ্লুয়েন্সিয়াল ব্যাকগ্রাউন্ডের সাথে আছে তারা কিন্তু টুইটারও ইউজ করে থাকে। আমাদের মতো সাধারণ মানুষের অতটা টুইটারটা ইউজ করি না, কিন্তু ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউব কিন্তু আমাদের মতো সাধারণ মানুষরা ভীষণভাবে ইউজ করে এবং অ্যাক্টিভ থাকে। নেক্সট হচ্ছে ট্রেন্ডিং। এখন কিন্তু স্ন্যাপচ্যাট এবং থ্রেড বলে একটা জিনিস এসছে, তো এই দুটোও কিন্তু আস্তে আস্তে কিন্তু ট্রেন্ডে আসছে। আপনারা আপনাদের গুগল প্লে স্টোরে গিয়ে এই দুটো অ্যাপ নামিয়ে কিন্তু দেখতে পারেন যে এখন এটাকে কিভাবে আপনারা ইউটিলাইজ করতে পারেন। নেক্সট হচ্ছে পডকাস্ট, অডিও বুকস লাইক স্পটিফাই, এগুলো কিন্তু অডিবল, স্পটিফাই এগুলো কিন্তু ভীষণ ফেমাস। এখানেও বিভিন্ন রকম কন্টেন্ট ক্রিয়েট করে মানুষ কিন্তু শেয়ার করছে এবং এখান থেকেও মানুষ প্রচুর ইনকামও করছে। লেস এক্সপ্লোর্ড মানে যেই জিনিসগুলো খুব বেশি পপুলার নয়, যেমন যদি আমরা কোনো প্রফেশনাল চাকরি বাকরির সাথে যুক্ত না থাকি বা আমার কোনো যদি বিজনেস বড় ভেঞ্চার না থাকে, মানে ট্র্যাডিশনাল বিজনেসের যদি ভেঞ্চার না থাকে, আমরা কিন্তু লিঙ্কডইন স্পেশালি চাকরি যারা করে তাদের জন্যই খুব বেশি ফেমাস। লিঙ্কডইন অতটা ইউজ করি না, যখন আমি এর আগে চাকরি করতাম তখন হচ্ছে লিঙ্কডইন আমার আছে অ্যাকাউন্ট এবং সেখানে আমি অ্যাক্টিভ থাকতাম। টুইটারটাও হচ্ছে বললামই যে অতটা বেশি মানুষ করে না, অতটা সেলিব্রিটি যারা আছে তারা মেনলি করে। কো বলেও একটা আছে, আমি কোনোদিনও ইউজ করিনি। নেক্সট হচ্ছে ক্লাব হাউস বা অর্কুট, এই ধরনের যে প্ল্যাটফর্ম গুলো ছিল সেগুলো কিন্তু অলরেডি এখন অবসুলেট করে গেছে। দেখছেন যে ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্মেও কিন্তু আপনি যদি সময়ের সাথে সাথে নিজেকে চেঞ্জ না করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে ডিজিটাল প্ল্যাটফর্মে প্রেজেন্ট থাকলেও আপনাকে অবসুলেট হয়ে যেতে হবে, রাইট? এছাড়া হচ্ছে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, এই প্ল্যাটফর্ম গুলোও কিন্তু খুব ভালো ফেমাস। যেমন দেখবেন, ধরুন আপনি যদি কোনো কিছু পারচেস করার জন্য কোনো একটা ওয়েবসাইটে নিজের অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, আমি ম্যাক্সের এক্সাম্পল দিচ্ছি, বা হচ্ছে ধরুন ক্যাডেটলিন বলে একটা হচ্ছে জুয়েলারি শপ আছে যারা অনলাইন এবং অফলাইন বোথ ক্ষেত্রেই হচ্ছে বিজনেস করে। তো আমি তাদের আর কি অ্যাকাউন্টে গিয়ে সার্চ করেছিলাম বা দেখেছিলাম, তারা কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপেও কিন্তু বিজনেস মেসেজ করে, বিজনেস অ্যাকাউন্টের মাধ্যমে মেসেজ করে, যেখানে মাস ভাবে কিন্তু একসাথে বহু লোককে মেসেজ করা যায়। তো সেটা অবশ্যই হচ্ছে পেড হয়, এমনি ফ্রিতে করা যায় না অত লোককে একসাথে। তো সেগুলোরও কিন্তু বিভিন্ন রকম অপশন অ্যাভেলেবেল আছে। কিন্তু আপনি যেহেতু হচ্ছে মোদি কেয়ারের বিজনেসটা করছেন, সেখানে কিন্তু আপনাকে এত কিছু লাগবে না। বেসিক আপনাকে একটা ফেসবুকের অ্যাকাউন্ট থাকতে হবে, ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট থাকতে হবে এবং ইফ পসিবল তাহলে ইউটিউবের একটা চ্যানেলও আপনি ক্রিয়েট করতে পারেন, যেখানে আপনি আপনার টিমের যারা রাইজিং স্টার আছে তাদের হচ্ছে ছোট ছোট বক্তব্য রাখতে পারেন, বিভিন্ন প্রোডাক্টের টেস্টিমনি রাখতে পারেন, বিওএম রাখতে পারেন, প্রোডাক্ট ডেমনস্ট্রেশনের ভিডিওস রাখতে পারেন। এবং এই ভিডিওগুলো কিন্তু যদি ছোট হয়, মোটামুটি যদি 5-6 মিনিটের হয়, সেগুলো কিন্তু ইনস্টাগ্রাম এবং ফেসবুকেও শেয়ার করা যায়। যদি সাইজ বড় হয়ে যায় তাহলে অনেক সময় কিন্তু আপনাকে সাইজটাকে কম্প্রেস করতে হয়, না হলে কিন্তু শেয়ার করা যায় না। এবং যদি আপনি কম্প্রেস করতে না জানেন, নর্মালি শেয়ার করতে চাইছেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে 5 থেকে 6 মিনিটের মধ্যেই ভিডিও বানাতে হবে, যেগুলো ইজিলি আপলোড করা যায়। এবার নেক্সট চলে যাচ্ছি ইজি স্টেপস টু গেট স্টার্টেড। যদি আপনি এই মুহূর্তে অ্যাকাউন্টও ক্রিয়েট করেননি তাহলে কিভাবে করবেন? ক্রিয়েট অ্যাকাউন্ট প্রোফাইলস অন ডিফারেন্ট প্ল্যাটফর্ম, যেমন আমি বললাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, এই তিনটেতে তো হচ্ছে করতেই হবে, ক্রিয়েট করুন।
এবং ক্রিয়েট করার পর স্ট্যান্ডার্ডাইজ অ্যান্ড অপটিমাইজ এক্সিস্টিং প্রোফাইলস। কি করবেন, বেস্ট কিভাবে আপনি ওই প্রোফাইলটাকে সাজাবেন, কিভাবে আপনার ইনফরমেশন দেবেন যাতে প্রফেশনাল লাগে, সেই ব্যাপারটা আপনাকে মাথায় রাখতে হবে। আপনি যদি কোনো সোশ্যাল মিডিয়ায় প্রেজেন্ট থাকেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু রেগুলার বেসিসে আপনাকে ওই প্রোফাইলটার সাথে হচ্ছে অ্যাক্টিভ থাকতে হবে, আপলোড করতে হবে, আপডেট করতে হবে বিভিন্ন রকম ইনফরমেশন। তাহলে গিয়ে কিন্তু মানুষ ধীরে ধীরে আপনার প্রোফাইলটা দেখতে পাবে। কারণ যারা রেগুলার বেসিসে কন্টেন্ট ক্রিয়েট করে তাদের প্রোফাইলের রিচ কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে। কারণ আমরা জানি যে দুরকম হচ্ছে ভাবে হয়, একটা হচ্ছে অর্গানিক আর একটা হচ্ছে ইনঅর্গানিক। অর্গানিক মানে হচ্ছে আপনি কোনো টাকা পয়সা দিচ্ছেন না, নর্মালি হচ্ছে আপনার প্রোফাইল অনেকেই হচ্ছে ভিজিট করছে, সেইটা দেখে হচ্ছে ফেসবুক বা ইনস্টাগ্রাম হচ্ছে অন্যদের কাছে আপনার প্রোফাইলটা দেখাচ্ছে। আর ইনঅর্গানিক যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনাকে টাকা দিয়ে পেড অ্যাড এর মাধ্যমে করতে হয়। ঠিক আছে, তো এবার আমরা দেখে নিই 5C ফ্যাক্টরস ফর ইউজিং দ্য সোশ্যাল মিডিয়া। 5টা কি ফ্যাক্টর আছে সেগুলো আমরা দেখে নিই। কমপ্লিমেন্ট ইওর ভার্চুয়াল বডি ল্যাঙ্গুয়েজ। আপনাকে কিন্তু মানে নিজের যেটা বডি ল্যাঙ্গুয়েজ অ্যাকচুয়াল, সেটার সাথে হচ্ছে আপনার ভার্চুয়াল যে বডি ল্যাঙ্গুয়েজ আছে সেটাকে সিঙ্ক করতে হবে, এবং সেটাকে অবশ্যই কিন্তু প্রফেশনাল করতে হবে যাতে মানুষ দেখে আপনাকে অ্যাট্রাক্টেড হয়, আপনার সাথে কাজ করতে ইন্টারেস্টেড হয়, আপনার দ্বারা ইনফ্লুয়েন্স হতে চায়। তো সেই রকম আপনাকে কিন্তু সেই বডি ল্যাঙ্গুয়েজটা আপনাকে সোশ্যাল মিডিয়ায় মেনটেন করতে হবে। সেকেন্ড হচ্ছে কন্টেন্ট। আপনি যে কন্টেন্ট গুলো ক্রিয়েট করবেন সেটা হতে হবে সিম্পল, খুব ছোট, সিম্পল, শর্ট এবং পাওয়ারফুল, যাতে অন্য মানুষের মনে হচ্ছে ইম্প্যাক্ট করে। থার্ড হচ্ছে ক্রিয়েট কিউরিসিটি, ইউজ কিওয়ার্ডস। ধরুন আপনি একটা কথা লিখলেন যে আপনি আপনি কি হেয়ার ফল সম্বন্ধে, আপনার কি হেয়ার ফল হচ্ছে, আপনি কি হেয়ার ফল এর সলিউশন জানতে চান, তাহলে আমার সাথে এই নাম্বারে হচ্ছে যোগাযোগ করুন, যেখানে আমি আপনাকে সিম্পল কিছু স্টেপের মাধ্যমে হেয়ার ফলের সলিউশন দেব। অথবা এরকম কিছু ক্যাচি ওয়ার্ড তৈরি করতে পারেন যে আপনি কি হচ্ছে এখান থেকে ইনকাম করতে চাইছেন, তাহলে সেক্ষেত্রে যদি বিনা ইনভেস্টমেন্টে কোনো ব্যবসা করতে আপনি ইন্টারেস্টেড থাকেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার সাথে যোগাযোগ করুন। আমি একটা জিনিস শেয়ার করি, আপনারা অনেকেই জানেন যে আমি যোগা প্রফেশনের সাথে যুক্ত আছি। তো মোদি ক্যাট ছাড়াও আমি যোগা শেখাই। আমার হচ্ছে যোগাতে বিভিন্ন রকম যে পেজ গুলো আছে, ফেসবুক পেজ আছে, সেই ফেসবুক পেজের সাথে আমার হচ্ছে ওখানে আমি মেম্বার হিসেবে আছি। তো ওইখানে XYZ একটা নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি একটা পোস্ট ক্রিয়েট করেছে যে আপনি কি ওয়েলনেস ইন্ডাস্ট্রির সাথে যুক্ত আছেন, আপনি কি চান যে এই ইন্ডাস্ট্রিতে বাড়িতে বসে পার্ট টাইমে কিছু কাজ করতে, তাহলে আমাদের এই নাম্বারে যোগাযোগ করুন। তো এখানে প্রচুর লোক এরকম ভাবে মেসেজ করেছে, মেসেজ করে তাদেরকে আর কি তাদের সাথে যোগাযোগ করেছে যে কি ব্যাপার জানার জন্য। তারা হচ্ছে একটা সার্টেন কোম্পানি যারা ওয়েট লস নিয়ে কাজ করে। আমরা প্রত্যেকেই জানি যারা নেটওয়ার্ক মার্কেটিং এর সাথে যুক্ত আছি কারা ওয়েট লস নিয়ে কাজ করে। তো সেই পার্টিকুলার কোম্পানিটা হচ্ছে তাদের বিভিন্ন যারা কনসালটেন্ট আছে, বিভিন্ন প্রোফাইল, বিভিন্ন এরকম ওয়েলনেস যে গ্রুপ আছে, সেই গ্রুপ গুলোতে গিয়ে এরকম ভাবে অ্যাড দিয়ে, মানে ফ্রিতে অ্যাড দেওয়া যায়, ফ্রিতে আর কি পোস্ট করে অনেক মানুষ হচ্ছে এরকম বিভিন্ন গ্রুপ থেকে কালেক্ট করছে। তাহলে এরকম হতে পারে, আমি এক্সাম্পলের জন্য বলছি, ধরুন আপনার ইন্টারেস্ট হচ্ছে বিউটি নিয়ে কাজ করা, তাহলে ফেসবুকেও কিন্তু এরকম প্রচুর হচ্ছে স্কিন কেয়ার বিউটি রিলেটেড কিন্তু বিভিন্ন ইন্ডাস্ট্রি আছে, যেখানে বিভিন্ন রকম বিউটিশিয়ান বা যারা সাজগোজ করতে ইন্টারেস্টেড এরকম প্রোফাইলের লোক পাওয়া যায়। তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি এরকম লিখতে পারেন যে আপনি কি বিউটি ইন্ডাস্ট্রির সাথে যুক্ত আছেন, তাহলে সেক্ষেত্রে ঘরে বসে কিভাবে আপনি ইনকাম করতে পারেন যদি জানতে চান, তাহলে আমাদের সাথে এই নাম্বারে যোগাযোগ করুন বা আমাকে ডিএম করুন। ডিএম মানে হচ্ছে ডাইরেক্ট মেসেজ, যেখানে আপনি তাকে পার্সোনাল মেসেজ পাঠাবেন। তো এরকম লিখে দেয়। তো এখান থেকেও কিন্তু আপনি লিড জেনারেট করতে পারবেন। এইটা একটা হতে পারে। ধরুন আপনি ফিটনেস ইন্ডাস্ট্রির সাথে কাজ করতে চান, আমাদের বিভিন্ন রকম যে
ফিটনেস প্রোডাক্ট আছে, ধরুন আপনি ক্যালসিয়াম প্রমোট করছেন, আমাদের অল প্ল্যান প্রোটিন পাউডার, প্রোটিন ক্রেস্ট, এই ধরনের প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করতে ইন্টারেস্টেড, তাহলে সেক্ষেত্রে বিভিন্ন রকম যোগা গ্রুপ বা ফিটনেস গ্রুপ বা ওয়েলনেস গ্রুপে গিয়ে আপনি কিন্তু এই ধরনের পোস্ট ক্রিয়েট করে দিতে পারেন, যেখান থেকেও কিন্তু আপনি লিড জেনারেট করতে পারবেন। অথবা সেলফ এমপ্লয়মেন্ট এরকম কোনো একটা গ্রুপ দিলেন, বা মহিলাদের এম্পাওয়ারমেন্ট কোনো একটা গ্রুপে, ওখানেও কিন্তু এই ধরনের আপনি পোস্ট ক্রিয়েট করে সেখান থেকে লিড জেনারেট করতে পারেন। কন্ট্রোল, এটা কিন্তু ভীষণ একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড। ডোন্ট পোস্ট টু মাচ কন্টেন্ট। আপনি এত বেশি পোস্ট করছেন যে কেউ কিছু মানে আগা মাথা পাচ্ছে না, তাহলে কিন্তু হবে না। আপনাকে কন্ট্রোল ওয়েতে, সিস্টেমেটিক ওয়েতে পোস্ট করতে হবে। ম্যাক্সিমাম দিনে হচ্ছে 1টা থেকে 2টো আপনি আপনার পেজে, ফেসবুক পেজ যদি আপনি ক্রিয়েট করে থাকেন, ফেসবুক পেজে বা হচ্ছে আপনার ফেসবুক অ্যাকাউন্টে হচ্ছে 1টা থেকে 2টো পোস্ট করতে পারেন। যদি সেটা শর্ট এবং সিম্পল হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু বহু মানুষ সেটার সাথে রিলেট করবে এবং দেখবে। ঠিক আছে? কমিট, বি লাইভ অন সোশ্যাল মিডিয়া, কিপ আপডেটিং, এইটা কিন্তু ভীষণ একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এখানে একটা আমি গল্প বলি, গল্পটা ভীষণই রিলেটেড। একদিন একজন সাধু মহারাজ একজন গৃহস্থের বাড়িতে এসছে, তার বড় জার বাড়িতে এসছে। এবার বড় জা আর ছোট জা পাশাপাশি বাড়িতে থাকে, ঠিক আছে? তো বড় জা সাধু মহারাজকে তার সাধ্য মতো হচ্ছে সেবা শুশ্রূষা করেছে, তাতে হচ্ছে সাধু মহারাজ খুশি হয়ে গেছে, এবং খুশি হয়ে তাকে বলেছে যে বলো তোমার কি মনস্কামনা আছে, আমি তোমাকে সেই মনস্কামনা পূর্ণ করার পথ দেখাবো। তখন বড় জা বলছে যে সাধু মহারাজ, আমার এই অর্থের সমস্যা আছে, আমি অর্থ পেতে চাই। তখন বলল যে তোমাকে আমি একটা বীজ মন্ত্র দান করছি, যেই মন্ত্রটা মহাদেব শিবের মন্ত্র। এই মন্ত্রটা তুমি প্রত্যেক দিন বাড়ির কাছে যে মন্দির আছে সেই মন্দিরে গিয়ে হচ্ছে পাঠ করবে এবং একটা প্রদীপ জ্বালিয়ে দেবে। তাহলে তুমি যদি এই এই ব্রতটা 1 বছর করো, তাহলে তোমার সমস্ত মনোকামনা পূর্ণ হয়ে যাবে। তো এবার পাশে ছোট যা ছিল সে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শুনলো, শুনে ভাবলো বড় যার হচ্ছে মনস্কামনা পূর্ণ হয়ে যাবে, আমি কোনোভাবেই মনস্কামনা পূর্ণ হতে দেব না। তাই যখনই গিয়ে বড় যা মন্দিরে প্রদীপ জ্বালিয়ে আসে মন্ত্র পাঠ করে, পেছন পেছন ছোট যা গিয়ে সেই প্রদীপটা নিভিয়ে দেয়, এবং সেও হচ্ছে মহাদেবের ভক্ত। সে তারপরে হাত জোর করে মহাদেবের কাছে ক্ষমা চায় যে আমি আপনার এই প্রদীপ নিবাতে চাই না, কিন্তু আমি কিছুতেই চাই না যে বড় যার হচ্ছে মনস্কামনা পূর্ণ হয়ে যাক, তাই আমাকে বাধ্য হয়ে নেবাতে হচ্ছে। তো এইভাবে কিছুদিন চললো। তারপরে একদিন হচ্ছে প্রচুর বৃষ্টি হলো, এবং বৃষ্টি হয়ে 3 ফুট 4 ফুট জল জমে গেল। তো তখন বড় যা শিবকে বলছে, মহাদেবকে বলছে যে ভগবান তুমি তো জানো যে বাইরের পরিস্থিতি কি, আমি হচ্ছে যেতে পারছি না কিছুতে, তো আমি কাল গিয়ে 2টো প্রদীপ জ্বালিয়ে দেবো এবং 2বার মন্ত্র পাঠ করে দেবো, আমি আজকে যেতে পারছি না, আমাকে ক্ষমা করে দাও। কিন্তু ছোট যা তো সেই ব্যাপারটা জানে না। ছোট যা ভাবছে যে বড় যা হয়তো জ্বালিয়ে এসছে প্রদীপ। সে ওই জলের মধ্যে 4 ফুট জল, গলা অব্দি জল নিয়ে কোনো রকমের সাঁতার কেটে হচ্ছে মন্দিরে পৌঁছে দেখে সেখানে কিন্তু প্রদীপ অলরেডি নেবাই আছে। সেভাবে ঝড় জলের মধ্যে প্রদীপ হয়তো নিভে গেছে। সে কি করে, আগের দিনের জ্বালানো প্রদীপটাই নিজে হাতে জ্বালায়, এবং যখন নিবাতে যাচ্ছে সেই সময় হচ্ছে মহাদেব প্রকট হয়ে বলে যে বৎস, আমি তোমার যে একাগ্রতা, যে রেগুলার তুমি যে কোন রকম হচ্ছে বাধাকে যে কোনো বাধাকে উপেক্ষা করে আমার মন্দিরে এসে উপস্থিত হয়েছো, তো সেই ডেডিকেশন দেখে আমি কিন্তু খুবই সন্তুষ্ট হয়েছি। তাই আমি তোমাকে বর দিচ্ছি যে তোমার মনে যত মনোভাব আছে বা কলুষিত মনোভাব আছে, তোমার যে যার প্রতি, যে বড় যার প্রতি যে বাজে মনোভাব আছে, সেটা যেন চলে যায়। তো এটা বলার পর তার মনের পরিবর্তন ঘটে ছোট যার, এবং সে অনেকক্ষণ শিবের মন্দিরে বসে কাঁদে এবং ফিরে এসে হচ্ছে তার বড় যার কাছে ক্ষমা চায়। তাহলে মোরাল অফ দ্য স্টোরি কি? দেখুন, একটা মানুষ
যে প্রদীপটা জ্বালাচ্ছিল একটা পজিটিভ ইন্টেনশন নিয়ে, কিন্তু সে রেগুলারিটি মেনটেন করতে পারলো না, তাই জন্য শিব কিন্তু তাকে দেখা দিল না। কিন্তু একটা মানুষের হচ্ছে রেগুলার বেসিসে করছে, তো সেই জন্যই কিন্তু শিব তাকে দেখা দিল। তো এটা থেকে বোঝা যাচ্ছে যে আমরা যদি রেগুলার বেসিসে হচ্ছে হ্যামারিং করতে থাকি, সেটা আমাদের বিজনেস হোক, নতুন লোকের কাছে পৌঁছানো হোক, সোশ্যাল মিডিয়ায় নিজের প্রেজেন্স তৈরি করা হোক, যে কোনো ক্ষেত্রেই যদি আমরা এটা রেগুলার বেসিসে করতে থাকি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের রেজাল্ট আসতে বাধ্যই। হয়তো আজ আসছে না, কিন্তু কিছুদিন বাদে ডেফিনেটলি আসবে। এটা কিন্তু মানে হার্ড ওয়ার্কের কিন্তু কোনো রকম হার্ড ওয়ার্ক উইথ প্ল্যানিং, প্রপার প্ল্যানিং যদি কেউ করে, সেটার কিন্তু কোনো এক্সেপশন নেই। তো আশা করি আমি বোঝাতে পেরেছি যে আমাদের কেন রেগুলার বেসিসে করা উচিত, সেটা বিজনেস হোক বা আমার সোশ্যাল মিডিয়ায় নিজের প্রেজেন্স হোক। নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। ডুস অ্যান্ড ডোন্টস, কি করবেন এবং কি করবেন না। বি রেসপেক্টফুল অ্যান্ড কাইন্ড, প্রত্যেকের প্রতি আপনাকে রেসপেক্টফুল এবং কাইন্ড থাকতে হবে। কোনো হার্শ কমেন্ট বা কোনো হার্শ কথা কাউকে লেখা যাবে না, বা কোনো নেগেটিভ কথা লেখা যাবে না, কারণ অন্যরা সেটা দেখে আপনার ইমেজ সম্বন্ধে জাজ করবে। ইউজ প্রপার অনলাইন এটিকেট, অনলাইনে যে প্রপার এটিকেট আছে, কোনো রকম বাজে কথা বলা না, বা প্রপার ওয়েতে কথা বলা, কোনো রকম স্প্যাম না করা, সেই জিনিসগুলো মেনটেন করা। প্রোটেক্ট পার্সোনাল ইনফরমেশন, আমাদের এখন প্রোফাইল লক করারও একটা ব্যবস্থা আছে, তো সেই প্রপার যে ইনফরমেশন গুলো আছে সেগুলোকে লক করে রাখতে পারে। এবং একটা জিনিস বলে রাখি, প্রপার কেউ নিজের ডেট অফ বার্থ কখনোই কিন্তু নিজের ফেসবুক প্রোফাইলে ইউজ করবেন না, আর যদিও বা করেন তাহলে সেটা কিন্তু হাইড করে রাখবেন। তার কারণ আজকের ডেটে কিন্তু ব্যাংকের বা এই ধরনের অনেক রকম ইনফরমেশন প্রপার ডেট অফ বার্থ বা এই ধরনের ইনফরমেশনের মাধ্যমে কিন্তু লিক আউট হয়ে যাওয়ার চান্স থাকতে পারে। থিঙ্ক বিফোর পোস্টিং, কোনো কিছু পোস্ট করার আগে কিন্তু আপনাকে ভাবতে হবে যে যেই জিনিসটা আমি পোস্ট করছি, আমি যেই ইন্ডাস্ট্রির সাথে রিলেটেড আছি তার সাথে কোনো রকম সম্পর্ক যুক্ত কিনা। ঠিক আছে, যদি আপনি চাইছেন যে দুটো কাজ করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা দুটো প্রোফাইল বা দুটো ফেসবুক পেজও তৈরি করতে পারে। ঠিক আছে, গিভ ক্রেডিট হোয়ার ইটস ডিউ, আপনাকে যারা হচ্ছে কমেন্ট করছে বা অ্যাপ্রিসিয়েট করছে তাকে রিপ্লাই করা, রেসপন্স করা, থ্যাংক ইউ বলা বা লাইক করা, এগুলো কিন্তু করতে হবে। এনগেজ ইন সাইবার বুলিং অর হ্যারাসমেন্ট, আপনাকে কোনোদিনও আপনি কোনোভাবেই কিন্তু কোনো রকম সাইবার বুলিং বা হ্যারাসমেন্টের সাথে যুক্ত থাকলে চলবে না। মিসলিডিং ইনফরমেশন দিলে চলবে না। যেমন কিছুদিন আগে পেপারে বেরিয়েছিল, 2-3 দিন আগে, একটা গ্রুপ আছে যেই গ্রুপটা থেকে হচ্ছে বিভিন্ন রকম পোস্ট করা হচ্ছিল যে বাচ্চা চুরি হয়ে যাচ্ছে। এই ইনফরমেশনটা কিন্তু পুরো আগুনের মতো স্প্রেড করে যায়, এবং একটা মহিলাকে বাচ্চা চোর ভেবে হচ্ছে বেধড়ক হচ্ছে পাবলিকরা হচ্ছে পেটায়। তো তারপরে কিন্তু সেই যে গ্রুপটা আছে, যেই গ্রুপটা থেকে ইনফরমেশন হচ্ছে মিসলিডিং ইনফরমেশন হচ্ছে স্প্রেড করা হচ্ছিল, সেই গ্রুপের যারা অ্যাডমিন আছে তাদেরকে হচ্ছে অ্যারেস্ট করা হয়, আনন্দ বাজারেই বেরিয়েছিল। তো এই ধরনের কোন রকম মিসলিডিং ইনফরমেশন বা কোন রকম হচ্ছে উত্তপ্ত ইনফরমেশন যাতে হচ্ছে একটা আনরেস্ট সিচুয়েশন তৈরি হয়, এরকম কিছু আপনি স্প্রেড করবেন। ওভার শেয়ার পার্সোনাল ডিটেলস, অনেকে দেখবেন পুরো হচ্ছে ডিটেলস লেখা আছে, কোন স্কুলে পড়েছে, কোন কবে থেকে কবে পড়েছে, কোথায় পড়েছে, কি করেছে কি না করেছে, নিজের পার্সোনাল সমস্ত ইনফরমেশন দিয়ে দিচ্ছে। তো সেইটা কিন্তু করা যাবে না। আমি একটু আগেই বললাম যে এই পার্সোনাল ইনফরমেশনের বেসিসেই কিন্তু আমরা বিভিন্ন রকম পাসওয়ার্ড ক্রিয়েট করে থাকি ব্যাংকে। তো সেগুলো থেকে কিন্তু যারা আর কি হ্যাকার, সেটা কিন্তু মানে হ্যাক করার জন্য সেই ইনফরমেশন গুলোকে কিন্তু কাজে লাগাতে পারে। ভায়োলেট কপিরাইট লস, আমরা জানি যে ধরুন কোন একজন কন্টেন্ট তৈরি করলো, তার কন্টেন্টটা নিয়েই হচ্ছে আমি আবার কন্টেন্ট ক্রিয়েট করলে সেটা কপিরাইট লর মধ্যে চলে আসে, তো সেটা করা যাবে না। এনগেজ ইন অনলাইন আর্গুমেন্ট অর ট্রোলিং, ধরুন একটা কেউ নাচছে, নাচের ভিডিও দিচ্ছে, কিন্তু সেই ভদ্রমহিলা বা ভদ্রলোক খুব মোটা, তো সেটা নিয়ে আমি হচ্ছে বিভিন্ন রকম কমেন্টে তাকে বাজে কমেন্ট করছি, ট্রোল করছি, আপনি মোটা, বডি শেমিং করছি বা আর্গুমেন্ট করছি, এই জিনিসগুলো কিন্তু আমাদের ইমেজের জন্য একটা নেগেটিভ ভাবে হচ্ছে বার্তা পাঠায়। আর কি করবেন, বিল্ড জেনুইন রিলেশনশিপ, আপনি জেনুইন রিলেশনশিপ বিল্ড করবেন।
কোনো রকম হচ্ছে ফ্রড রিলেশনশিপ বা কোনো প্রলোভন দেখানো এইসব কিছু করা যাবে না। প্রোভাইড অ্যাকুরেট ইনফরমেশন, যদি আপনি কোনো একটা প্রোডাক্ট সম্বন্ধে বা কোনো আপনার বিজনেস সম্বন্ধে যখন বলছেন, সেই সময় কিন্তু অ্যাকুরেট ইনফরমেশন দিতে হবে, মিসলিডিং ইনফরমেশন দিলে চলবে না। ধরুন সে ফর এক্সাম্পল আমাদের আমরা জানি যে বিভিন্ন রকম আমাদের ওয়েলনেস প্রোডাক্ট আছে, যেই ওয়েলনেস প্রোডাক্ট গুলোর মধ্যে কিছু কিছু প্রোডাক্ট আমরা কিন্তু স্কিন কেয়ারে ইউজ করে থাকি, কিন্তু সেটা কোম্পানি প্রেসক্রাইব নয়। তো সেই ধরনের কোম্পানি প্রেসক্রাইব নয় সেই জিনিস কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়ায় দেখালে চলবে না। ধরুন স্পিরিলুনা আমি হচ্ছে ক্রিমে লাগিয়ে মাখাচ্ছি কারো মুখে, তো এটা যদি আমি হচ্ছে দেখাচ্ছি, কোম্পানিও কিন্তু এরপরে মিসলিডিং ইনফরমেশন দেখানোর জন্য কিন্তু আমাকে পেনাল্টি করতে পারে, কারণ কোম্পানির রুলসও কিন্তু ভীষণ স্ট্রিক্ট হচ্ছে। এবং আশা করি কিছুদিন আগে কোড অফ এথিক্স এর যে জিনিসগুলো কোম্পানি শেয়ার করেছিল, আমি গ্রুপেও দিয়েছিলাম, তো সেইটা হচ্ছে আপনারা দেখেছেন, যেখানে অন্য কোম্পানির সাথে যুক্ত হলে অনলাইন প্ল্যাটফর্মে আপনি যদি যেমন ধরুন আমাদের অ্যামাজন বা ফ্লিপকার্টে যদি আপনি প্রোডাক্ট বিক্রি করছেন, বা হচ্ছে কোম্পানি যেটা প্রমোট করছে না সেরকম মিসলিডিং ইনফরমেশন দিচ্ছেন, তাহলে আপনাকে কিন্তু কোম্পানি শোকজ করতে পারে, আপনার আইডি ব্লক করে দিতে পারে। তো এই ধরনের জিনিসগুলো থেকে কিন্তু আপনাকে বিরত থাকতে হবে। অফার পার্সোনালাইজ অ্যাসিস্ট্যান্স, ধরুন আপনি ওয়েলনেস সেক্টর নিয়ে কাজ করতে চাইছেন, আপনি একটা ওয়েলনেস এর পেজ ক্রিয়েট করেছেন, তো সেইখানে আপনি যদি পার্সোনালাইজ অ্যাসিস্ট্যান্স দিতে পারেন, কারো হাঁটু ব্যথা আছে, আপনি তাকে পার্সোনালি সাজেস্ট করলেন যে আপনি গ্লুকোসামাইন ক্যালসিয়াম খান, যদি আপনার তাতেও কমছে না তাহলে ভিটামিন ডি খেতে পারেন, এই ধরনের যদি পার্সোনালাইজড ওয়েতে সাজেস্ট করেন, অবশ্যই আমি বললাম যে পার্সোনালাইজ কেন, আপনি কিন্তু সবাইকে গ্লুকোসামাইন দিতে পারবেন, যদি কারো হাই সুগার আছে কিনা সেই ব্যাপারটাও আপনাকে কিন্তু দেখে নিতে হবে, তাহলে গ্লুকোসামাইন দেওয়া যাবে না, তার বদলে কি দিতে পারে। তো এই ধরনের জিনিসগুলো কিন্তু আপনাকে দেখে নিতে হবে। ধরুন কারো ইউরিক অ্যাসিড আছে এবং সে বডি বিল্ড করতে চাইছে, তাকে আপনি প্রোটিন দিয়ে দিলেন, তাহলে কি সেটা পার্সোনালাইজ হবে? ডেফিনেটলি নয়। তার মানে সবার জন্য সব প্রোডাক্ট নয়, সেই ইনফরমেশন গুলো জেনে নিয়ে তারপরেই হচ্ছে সাজেস্ট করা। শোকেস প্রোডাক্টস অ্যান্ড বেনিফিটস, আমি বলবো যে আমাদের প্রোডাক্টে কি ইনগ্রেডিয়েন্ট আছে সেটা খুব কম সংখ্যক মানুষই কিন্তু জানতে চায়, কেউ জানতে চায় না বললে ভুল হবে, অনেকে জানতে চাইতে পারে কিন্তু সেই পার্সেন্টেজটা কম, কিন্তু বেনিফিট কি হবে, তা থেকে আমি কি বেনিফিট পাবো সেটাই বেশি সংখ্যক লোক জানতে চায়। তো সেই জিনিসটার উপরে আমাদের কিন্তু বেশি ফোকাস করতে হবে, এবং যেই সেক্টর নিয়ে আমি কাজ করতে চাইছি সেই সেক্টরের হচ্ছে একটা মোটামুটি নলেজ, যে কাকে কি জিনিসটা দেবো, এই জায়গাটায় কিন্তু আমাদের কনফিডেন্ট হতে হবে। ফলো কোম্পানি পলিসিস অ্যান্ড গাইডলাইন্স, অবশ্যই আপনি যদি অনলাইন প্ল্যাটফর্মে কাজ করতে চাইছেন, তাহলে কোম্পানি যেটা প্রমোট করছে না বা বলছে না এই ধরনের কোনো কিছু কিন্তু আপনি বলতে পারবেন না। যেমন আমি একটা সহজ এক্সাম্পল দিলাম স্পিরিলুনার কথা, অনেকে হয়তো ফ্ল্যাক্স অয়েল মুখে কোনো ক্রিমের সাথে মাখছে, তো এটা কিন্তু হচ্ছে ফ্ল্যাক্স অয়েল খাওয়ার জন্য, মাখার জন্য নয়, আপনি পার্সোনালি বাড়িতে মাখছেন সেটা কোনো অসুবিধা নেই, তাতে কোনো রকম সমস্যা নেই, কিন্তু আপনি সেটা সোশ্যাল মিডিয়ায় কিন্তু দিতে পারবেন, কারণ এতে কোম্পানি যেটা বলছে না সেটা আপনি প্রমোট করলে কোনোদিন কোম্পানি ফোকাস আপনাকে করতেও পারে। তো সেই ধরনের কোনো রকম রিস্ক যাতে না হয়, নিতে হয় এমন জিনিসই আপনি কিন্তু প্রমোট করবেন। ঠিক আছে, নেক্সট কি করবেন না, মেক ফলস ক্লেম, যে এই জিনিসটা হবে না কিন্তু আপনি ক্লেম করছেন। ধরুন আপনি ক্লেম করছেন যে আপনি আমাদের XYZ যে কোনো একটা প্রোডাক্ট নিলেন, তাতে আপনার হচ্ছে এই পার্টিকুলার ডিজিজটা সেরে যাবে, আপনি জানেন না আদৌ সারবে কিনা, তো এই ধরনের ক্লেম কিন্তু করা উচিত না। এবং যখনই আপনি অনলাইন পোর্টালে হচ্ছে কাজ করছেন, অবশ্যই কিন্তু বলে দেবেন যে আমাদের প্রোডাক্ট গুলো কিন্তু ডিজিজ সারানোর জন্য নয়, আমাদের প্রোডাক্ট গুলো কিসের জন্য, যাতে আপনার হেলথ ভালো থাকে, আপনার যাতে ফিউচারে কোনো ডিজিজ না আসে সেই জন্য। এবং কোনো রকম যদি কারো কমপ্লিকেটেড কোনো ডিজিজ থাকে তাহলে ডাক্তারের সাথে অবশ্যই কিন্তু পরামর্শ করে নিতে বলবেন। স্প্যাম বা হ্যারাসমেন্টের সাথে যুক্ত না হওয়া, এনগেজ ইন ডিসেপটিভ প্র্যাকটিসেস, এগুলো করা যাবে না। কম্পিউটারদের খারাপ বলা যাবে না ডাইরেক্টলি, আমার প্রোডাক্ট কিভাবে ভালো সেটাকে শোকেস করতে হবে। এবং ভায়োলেট প্ল্যাটফর্ম রুলস, যেই প্ল্যাটফর্মে আপনি কাজ করছেন, ধরুন ফেসবুক হোক বা ইনস্টাগ্রাম হোক বা হোয়াটসঅ্যাপ হোক, সেই প্রত্যেকটা প্ল্যাটফর্মের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে, সেগুলোকে ভায়োলেট করা যাবে না। আইডেন্টিফাই দ্য টার্গেট গ্রুপ,
আপনি কোন গ্রুপটা নিয়ে কাজ করতে চাইছেন, আপনাকে কিন্তু সেই অনুযায়ী হচ্ছে কন্টেন্ট ক্রিয়েট করতে হবে। যারা হচ্ছে 1928 থেকে 45-এর মধ্যে জন্মেছে, তারা হচ্ছে সাইলেন্ট জেনারেশন, খুব বেশি হচ্ছে সোশ্যাল মিডিয়ায় প্রেজেন্ট নেই, খুব কম সংখ্যক লোকই আছে। বেবি বুমার মানে সবে সবে হচ্ছে যারা পরিচিত হয়েছে এই বিভিন্ন রকম প্ল্যাটফর্মের সাথে, মানে 1946 থেকে 64। আমাদের গ্রুপের টিমে কিন্তু এই এজ গ্রুপেরও কিছু সংখ্যক মানুষ, মানে 10-15% সংখ্যক মানুষ আছে। নেক্সট হচ্ছে জেনারেশন এক্স, যারা হচ্ছে এই ধরনের প্ল্যাটফর্মের সাথে আস্তে আস্তে পরিচিত হয়ে গেছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে জেনারেশন ওয়াই, মানে আমাদের জেনারেশন। আমাদের জেনারেশন মানে 1981 থেকে 1996 এর মধ্যে যারা আছে, যারা অলরেডি হচ্ছে এমন একটা এনভায়রনমেন্টে জন্মেছে যেখানে হচ্ছে সবাই ইউজ করছে এই ধরনের বিভিন্ন রকম প্ল্যাটফর্ম, এবং মেনলি এরা হচ্ছে খুব ব্র্যান্ড কনসিয়াস হয়, এদের কাছে নলেজ আছে যে কি করতে হবে কি করতে হবে না, এবং এরা হয়তো ইনফ্লুয়েন্সার হয় না, কিন্তু যেই কন্টেন্ট গুলো হচ্ছে আমরা পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় সেগুলোকে অ্যাবজর্ব করে। জেনারেশন জেড, যারা 1997 থেকে 2012-র মধ্যে জন্মেছে। তো আমাদের যদি মোদি কেয়ারের বিজনেস করাতে হয়, তাহলে আমাদের 18 বছরের লোক অ্যাটলিস্ট দরকার। তাহলে 2006-এর মধ্যেই জেনারেশন যারা আছে, 1997 থেকে 2006-এর মধ্যে যারা জন্মেছে তাদের জেনারেশন। এবার দেখে নিই যে যেই জেনারেশন নিয়ে কাজ করবেন তাদের ক্যারেক্টারিস্টিক্স কিন্তু আপনাদের কিছু কিছু জানতে হবে। যারা হচ্ছে জেনারেশন ওয়াই, মানে আমি যেটা বললাম 1981 থেকে 1996 এর মধ্যে যারা জন্মেছে, তারা আর্লি অ্যাডপ্টার, মানে খুব তাড়াতাড়ি যে কোনো জিনিস শিখে যেতে পারে, যে কোনো প্ল্যাটফর্ম বা যে কোনো নতুন অ্যাপ পেলে সেটা শিখে যেতে পারে। মাল্টি প্ল্যাটফর্ম ইউজার, অনেকগুলো প্ল্যাটফর্মে তাদের অ্যাকাউন্ট থাকে বা প্রোফাইল থাকে। ব্র্যান্ড কনসিয়াস, তারা তারা পার্টিকুলার কোনো ব্র্যান্ডকে পছন্দ করে এবং সেই ব্র্যান্ড থেকে জিনিস নিতে পছন্দ করে। এনগেজ ইন অনলাইন অ্যাক্টিভিজম, তারা অনলাইন প্ল্যাটফর্মে হচ্ছে অ্যাক্টিভ থাকতে পছন্দ করে। কন্টেন্ট কনজিউমার, আমি যেটা বলছিলাম যে এরা হয়তো ইনফ্লুয়েন্সার নয়, আমাদের এই জেনারেশনটা কথা বলছি, কিন্তু যেই কন্টেন্ট গুলো পাওয়া যাচ্ছে সেগুলো দেখে বা সেগুলো দেখতে ভালোবাসে, এবং এই প্ল্যাটফর্মটাকে কিন্তু নিজের লাইফের সাথে ইন্টিগ্রেট করে নিয়েছে, একটা নিজের লাইফের ইম্পর্টেন্ট পার্ট করে নিয়েছে সোশ্যাল মিডিয়াতে। আর জেনারেশন জেড, এরা হচ্ছে ডিজিটাল নেটিভ, মানে জন্মের পরেই দেখছে বাবা মা ইউজ করছে, সবাই ইউজ করছে, তারা প্রথম থেকেই আর কি ইউজ করছে। মোবাইল ওরিয়েন্টেড, সারাদিন মোবাইল নিয়ে থাকে। অ্যাক্টিভ অন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, সবসময় সোশ্যাল মিডিয়াতে তাদের দেখা যায়। শর্ট অ্যাটেনশন স্প্যান, এদের জন্য যদি আপনি কন্টেন্ট ক্রিয়েট করতে চাইছেন তাহলে সেক্ষেত্রে সেই ভিডিওর লেন্থ 1 থেকে 2 মিনিটের বেশি হলে সে দেখবে না, অন্য নেক্সট ভিডিওতে শিফট করে যাবে। কন্টেন্ট ক্রিয়েটার, আমি বললাম না যে জেনারেশন ওয়াই কন্টেন্টকে কনজিউম করে, কিন্তু জেনারেশন জেড দেখবেন যে নিজেরা কন্টেন্ট তৈরি করতে পছন্দ করে, এবং ইনফ্লুয়েন্সার কালচার, মানে নিজের ড্রেস সেন্স দিয়ে হোক, নিজের লাইফস্টাইল দিয়ে হোক, নিজের হেলথ বা দিয়ে হোক, এই বিভিন্ন রকম, বা নিজের ট্রাভেল ব্লগ করছে বা ফুড ব্লগ করছে, যে কোনো কিছু দিয়ে কিন্তু একটা নিজের প্রেজেন্স তৈরি করতে চাইছে সোশ্যাল মিডিয়া। এদের যে ক্যারেক্টারিস্টিক্স সেটা হচ্ছে ইনফ্লুয়েন্সার টাইপের। তো আপনাকে যদি মানে ডিজিটাল প্ল্যাটফর্মে প্রেজেন্ট থাকতে হয়, তাহলে সেক্ষেত্রে আপনাকে পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি করতে হবে। আপনাকে প্রফেশনাল কিছু ছবি আপনি শুট করলেন সেগুলো আপনি দিতে পারেন। আপনার স্টোরি টেলিং, মানে আপনি যে এখানে কাজ করেছেন, কাজ করে কি সাকসেস পেয়েছেন, বা হচ্ছে আপনি হচ্ছে এখানে কাজ করছেন তাতে আপনার কি বেনিফিট হয়েছে, বিভিন্ন রকম শর্ট স্টোরি, আপনাকে ছোট ছোট ভিডিও ক্লিপ তৈরি করে আপনি দিতে পারেন। বা আপনার হচ্ছে বিভিন্ন রকম লাইফস্টাইল, মানে আপনি ধরুন মোদি কেয়ার থেকে ফরেন ট্রিপ অ্যাচিভ করেছেন, তো সেই যে ছবিগুলো আছে সেগুলো ভালো করে সাজিয়ে দিচ্ছেন। আপনি বিভিন্ন ইভেন্টে যাচ্ছেন, সেই ইভেন্টে গিয়ে আপনার কি কি শিখেছেন বা কি কি হচ্ছে সেগুলো স্টোরির মতো দিচ্ছেন। এই ধরনের কন্টেন্ট কিন্তু মানুষ দেখতে পছন্দ করে, এবং আপনাকে দেখতে হবে আপনার লক্ষ্য কি, এবং সেই লক্ষ্য অনুযায়ী কিন্তু আপনাকে কন্টেন্ট ক্রিয়েট করতে হবে। নো সাম বেসিক্স, অর্গানাইজ অ্যান্ড অর্গানিক অ্যান্ড ইনঅর্গানিক রিচ, এটা নিয়ে আমি অলরেডি আলোচনা করেছি। যেটা বিনা টাকা পয়সায় আপনি পৌঁছাচ্ছেন সেটাকে বলা হয় হচ্ছে অর্গানিক,
আর ইনঅর্গানিক মানে হচ্ছে যেখানে আপনাকে টাকা পয়সা খরচ করতে হচ্ছে, রাইট? অর্গানিক রিচ আপনার কখন হবে? রেগুলার বেসিসে আপনি যদি একটা পার্টিকুলার টাইমে ভিডিও আপলোড করছেন, পোস্ট দিচ্ছেন, ছবি দিচ্ছেন, যদি অ্যাক্টিভ থাকেন সেই পার্টিকুলার প্ল্যাটফর্মে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার পেজটার আস্তে আস্তে রিচ বাড়বে এবং ফেসবুক কিন্তু সাজেশনে আপনার প্রোফাইলটা অন্যদেরকে আস্তে আস্তে দেখাবে। কিওয়ার্ডস, হ্যাশট্যাগ ইউজ করা। আপনি যদি চাইছেন যে আপনার সাথে নেটওয়ার্ক মার্কেটিং লোকরা আসুক, তাহলে সেক্ষেত্রে আপনি সেই ধরনের হ্যাশট্যাগ ইউজ করবেন। আপনি যদি চাইছেন কোনো যারা চাকরি বাকরি নেই, তাহলে এমপ্লয়মেন্ট রিলেটেড আপনি হ্যাশট্যাগ করতে পারেন। যারা চাইছেন আপনি বিজনেস করতে চাইলে অন্ত্রপ্রেনারশিপ রিলেটেড আপনাকে হ্যাশট্যাগ ইউজ করতে হবে। যদি চাইছেন কে আপনার সাথে যুক্ত হোক এমন মানুষ যারা ঘুরতে বেড়াতে ভালোবাসে, তাহলে সেক্ষেত্রে আপনি সেই ধরনের হ্যাশট্যাগ ইউজ করতে পারেন। তো আপনার টার্গেট অডিয়েন্স কি সেই জিনিসটাকে মাথায় রেখে কিন্তু আপনাকে বিভিন্ন হ্যাশট্যাগ ইউজ করতে হবে। হ্যাশট্যাগ কোথায় কোথায় ইউজ করা যায়? ইনস্টাগ্রাম ইউজ করা যায় এবং ফেসবুকে ইউজ করা যায়, ঠিক আছে? এবং টুইটার ইউজ করি না। লিঙ্কডইনে তো হ্যাশট্যাগের কোনো ব্যাপার নেই, সেটা নিজের প্রোফাইলটা তৈরি করে সেখান থেকে বিভিন্ন রকম কোলাবোরেট করা যায়, লোকের সাথে পরিচিতি বাড়ানো যায়। তো এইভাবে হচ্ছে লিঙ্কডইন চলে এবং পেড প্রমোশনও আছে। তো যদি আপনি বিগিনার হন তাহলে সেক্ষেত্রে পেড প্রমোশনে যাবেন না, এবং পেড প্রমোশনে যাওয়ার আগে অবশ্যই বিভিন্ন রকম ডিজিটাল মার্কেটার আছে যারা হচ্ছে খুবই অল্প টাকায় হচ্ছে আপনার প্রোফাইলটাকে ক্রিয়েট করে দেবে, আপনার সবকিছু হ্যান্ডেল করবে। সেই ধরনের কোনো এক্সপার্টের হচ্ছে সহযোগিতা নেবেন, কারণ পেড প্রমোশন করলে আপনি রেজাল্ট তখনই পাবেন তো যখন আপনি কোনো এক্সপার্টের সাথে কাজ করবেন। তা না হলে আপনি অর্গানিক ভাবেই রিচ করুন এবং রেগুলার বেসিসে হচ্ছে কন্টেন্ট ক্রিয়েট করতে থাকুন। কিছু বেসিক জিনিস আমাদের জানতে হবে, আমাদের অফিস সফটওয়্যার যেগুলো আছে সেগুলো জানতে হবে, তার একটা ভালো নলেজ থাকতে হবে এবং কিভাবে আপনি কাজটা করবেন সেটার জন্য কিছু সফটওয়্যার, কিছু টুলস, যেমন সফটওয়্যারের মধ্যে আমি বলি, ভিডিও যদি আপনি তৈরি করছেন তাহলে সেক্ষেত্রে হচ্ছে ভিএন বলে একটা অ্যাপ আছে যেটা আপনি পেয়ে যাবেন, সেটা ইনস্টল করে নিতে পারেন, যেখান থেকে আপনি ইউটিউবের জন্য কন্টেন্ট ক্রিয়েট করার জন্য বিভিন্ন রকম কিওয়ার্ডস ইউজ করছেন বা কিছু এডিট করছেন বা কভার পেজ তৈরি করছেন, সেটা করতে পারেন। ইনশর্ট বলে একটা আছে, সেখান থেকেও আপনি ভিডিও এডিট করতে পারেন। আপনার কোনো ল্যাপটপেরও প্রয়োজন নেই, ফোনেই করা যাবে। ফোনেই কন্টেন্ট ক্রিয়েট মানে ভিডিওটা এডিট করে ফোনেই আপনি কিন্তু আপলোড করে দিতে পারবেন ইউটিউবে। পোস্টার ক্রিয়েট যদি আপনি করতে চাইছেন, আপনি মিটিং করেন রেগুলার বেসিসে, পোস্টার ক্রিয়েট করার জন্য ক্যানভা ইউজ করতে পারেন। আমি কিন্তু কোনো রকম হচ্ছে সোশ্যাল মিডিয়া রিলেটেড যে কোর্স আছে এই ধরনের কোনো কিছু করিনি। আমি বেসিক আর কি রেগুলার বেসিসে ঘাটতে ঘাটতেই বেসিক জিনিসগুলো শিখেছি এবং বিভিন্ন রকম পোস্টার তৈরি করার চেষ্টা করি। বলছি না খুব দারুণ হয়। আমাদের টিমে সুভাশিস আছে বা আমাদের দেবদা আছে, এরা ভালো আর কি বানাতে পারে, কিন্তু কাজ চালানোর মতো হচ্ছে ক্যানভা দিয়ে আপনি কিন্তু পোস্টার তৈরি করে ফেলতে পারবেন। মাই মোদি কেয়ার শপ, মাই মোদি কেয়ার শপটার উপরেও কিন্তু আপনাকে ভীষণভাবে হচ্ছে জোর দিতে হবে, কারণ মাই মোদি কেয়ার শপের লিঙ্কটা আপনি অ্যাপ থেকে তৈরি করে নেওয়ার পরে আপনি যার সাথে কথা বলছেন বা যার আপনি প্রবলেম সলিউশন দিচ্ছেন তাকে কিন্তু ওই লিঙ্কটা শেয়ার করলে সে যদি মিনিমাম 2000 টাকার পারচেস করছে তার ডেলিভারি ফ্রি হয়ে যাচ্ছে। এখন রিপারচেসও হচ্ছে একজন কাস্টমার পেয়ে থাকে। আপনি আপনার হচ্ছে যে রিটেল প্রফিট আছে সেটাও পেয়ে যাচ্ছেন এবং সেই টাকাটাও আপনার কাছে চলে আসছে, বিভিও চলে আসছে, প্রোডাক্ট পৌঁছানোর কোনো আপনার দায়িত্ব নেই। তো সেই মাই মোদি কেয়ার শপটাও কিন্তু আপনি যখন এরকম পার্সোনাল কাউকে সাজেশন দিচ্ছেন বা পার্সোনাল কারোর সাথে হচ্ছে কাউন্সিলিং করছেন, এই মাই মোদি কেয়ার শপটা কিন্তু ব্যবহার করতে পারেন, ঠিক আছে? এবং আরেকটা জিনিস বলার, হোয়াটসঅ্যাপ এর ক্ষেত্রে বলে রাখি, যারা আর কি হোয়াটসঅ্যাপ ইউজ করছেন তারা অবশ্যই কিন্তু ব্রডকাস্ট একটা গ্রুপ তৈরি করে দিন। ব্রডকাস্ট গ্রুপ কিন্তু হোয়াটসঅ্যাপে থেকে ইজিলি তৈরি করা যায়। কিভাবে তৈরি করবেন? আপনি নর্মালি ওপরে যে তিনটে ডট ডট আছে ডান দিকে, সেই ওই ডট ডটটার উপরে হাত দিয়ে দেবেন, দিলে দেখবেন অপশন আসছে নিউ গ্রুপ, নিউ ব্রডকাস্ট, লিঙ্ক ডিভাইসেস, মানে আপনার হোয়াটসঅ্যাপ কোন কোন ডিভাইসের সাথে লিঙ্ক আছে, এই বিভিন্ন রকম অপশন আসে। সেই নিউ ব্রডকাস্টে যদি আপনি টাচ করছেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি একটা আপনার টিম মেম্বারের হচ্ছে ব্রডকাস্ট তৈরি করতে পারবেন। আপনার টিমে যারা অ্যাক্টিভ বা ইনঅ্যাক্টিভ বা যাদেরকে চাইছেন অ্যাক্টিভ করতে তাদেরকে ব্রডকাস্ট গ্রুপে অ্যাড করে নিন এবং রেগুলার বেসিসে সকালে
বা কোনো মেসেজ, কোনো মিটিং থাকলে ইনফরমেশন গুলো একসাথে অনেক মানুষকে কিন্তু পৌঁছে দিতে পারবেন। তো এই জিনিসটা কিন্তু অবশ্যই করা উচিত। এবং অবশ্যই আপনি যদি নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে আছেন, তাহলে সেক্ষেত্রে আপনার নিজের একটা আইডেন্টিটি, আপনার নিজের একটা গ্রুপের আইডেন্টিটি তৈরি করতে হবে। তাহলে আপনি একটা কিন্তু আমাদের গ্রুপও ক্রিয়েট করতে পারেন, যেখানে আপনার টিম মেম্বারদের অ্যাড করলেন, গ্রুপের নাম দিলেন এবং প্রত্যেকদিন টিমের অ্যাক্টিভিটি গুলো কিন্তু সেই প্রোফাইলে শেয়ার করছেন। এরকম কিন্তু আপনি ফেসবুক পেজও তৈরি করতে পারেন, যেখানে কিন্তু আপনার মেম্বাররা হচ্ছে, মেম্বারদের অ্যাড করে করে অনেকজনকে অ্যাডমিন করে দিলেন, প্রত্যেকেই হচ্ছে ওই পার্টিকুলার গ্রুপে হচ্ছে শেয়ার করছে। এইভাবেও কিন্তু করতে পারেন। নেক্সট, নো সাম বেসিক্স, ফলো অফলাইন স্ট্র্যাটেজিস টু অ্যাট্রাক্ট। কিভাবে করবেন? আপনি যদি কোনো অফলাইনে কাউকে অ্যাট্রাক্ট করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি প্রপার ড্রেস আপ করবেন, ফর্মাল ভাবে তাকে প্রফেশনাল ওয়েতে অ্যাপ্রোচ করবেন, আপনার বিজনেস কার্ড দেবেন, বা রেফারেল চাইবেন, বা আপনার বিজনেস সম্বন্ধে বা আপনার সম্বন্ধে সে ওয়ার্ড অফ মাউথে জানতে পারবে, বিভিন্ন ইভেন্টে গিয়ে অন্যান্য মানুষের সাথে কোলাবোরেট করবেন। তো সেই স্ট্র্যাটেজি গুলো কিন্তু আমরা অনলাইনেও করতে পারি। বিভিন্ন রকম যে আপনি পোস্ট করছেন তার বেসিসে যারা কমেন্ট করছে, সেই কমেন্টের মাধ্যমে তার সাথে পরিচয় করা, তার সাথে আলাপ করে আস্তে আস্তে কিন্তু তাদেরকে অ্যাপ্রোচ করা যেতে পারে। এবং কনক্লুশন এটাই, ইউ ডোন্ট নিড টু বি আ টেকি। প্রথমেই বলেছিলাম যে আপনাকে একদম টেক স্যাভি হয়ে যেতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। কিপিং লাইভ অ্যান্ড আপডেটেড ইজ দ্য কি। আমি শিবের যে গল্পটা বললাম, এখানে লাস্টে আবার সেটা বলা, যে রেগুলার বেসিসে আপনি যদি কিছু কিছু করে পোস্ট করতে থাকেন, আস্তে আস্তে কিন্তু অর্গানিক ওয়েতেই হচ্ছে অনেক মানুষের কাছে ধীরে ধীরে পৌঁছে যেতে পারবেন। রাইট? তো এই জিনিসটাই যদি আপনি রেগুলার বেসিসে করতে থাকেন, তাহলে এখান থেকে কিন্তু আপনি একটা ভালো রেজাল্ট করতে পারবেন। এবং আমাদের মোদি কেয়ার প্ল্যাটফর্মে বহু মানুষ আছে যারা অনলাইন প্ল্যাটফর্ম থেকে অনেক লিড জেনারেট করছে। এবং পরবর্তীকালে যদি আপনাকে মার্কেটে টিকে থাকতে হয়, নেটওয়ার্ক মার্কেটিং এ যোগ দেওয়ার আগেও কিন্তু মানুষ কিন্তু দেখে নেবে সেই লিডারদের প্রোফাইল, যে তারা কি করছে। এখন যেমন ফোন কেনার আগে মানুষ দেখে নিচ্ছে ফেসবুক বা ফেসবুক বলছি, দেখে নিচ্ছে ফ্লিপকার্ট বা অ্যামাজন থেকে তার রিভিউ। তো সেরকমই লিডার চুজ করার জন্য কিন্তু পরবর্তীকালে সোশ্যাল মিডিয়ার হচ্ছে লোকে হেল্প নেবে। তো সেই কারণেই বলা, এখনই হচ্ছে জেগে যান, এখনই যদি আপনি সতর্ক হন, এখনই যদি অ্যাক্টিভিটি শুরু করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু ডেফিনেটলি ইন ফিউচার আপনি মার্কেট থেকে অবসোলেট হবেন না, বরঞ্চ আপনিই হচ্ছেন মার্কেটের রুল করবেন। তো থ্যাংক ইউ সো মাচ। আমি চাইবো যে আজকের প্রোগ্রামটা সবার কেমন লাগলো 1-2 মিনিট করে সবাই যাতে শেয়ার করে।